ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় ধান চাষে অনুখাদ্যের ব্যবহার। আর এ বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমরা আমাদের মধ্যে কৃষি বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি ডক্টর আব্দুস সালামকে, যিনি সহ কৃষি অধিকর্তা, বিষয়বস্তু বোলপুর। নমস্কার। নমস্কার। আপনার কাছে প্রথমেই আমরা জানতে চাইব যে ধান চাষে অনুখাদ্যের ব্যবহারের প্রয়োজনীয়তাটা কতটা? আমাদের পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। তো প্রায় এখানে 57 লক্ষ হেক্টর মতো ধান চাষ হয় এবং প্রায় 220 লক্ষ মেট্রিক টন মতো প্রোডাকশন হয়। এবং যেহেতু জনসংখ্যা দিন দিন বাড়ছে এবং জমি কিন্তু বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে, বিভিন্ন পরিকাঠামো তৈরি হচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, কারখানা তৈরি হচ্ছে, তার জন্য কিন্তু ল্যান্ড আমাদের জমি সংকুচিত হচ্ছে। এবং সেই ক্ষেত্রে এই প্রোডাকশনটাকে ধরে রাখার জন্য আমাদের কিছু ব্যবস্থার কথা ভাবতে হবে। তার মধ্যে আছে যেমন সুস্থ জলের ব্যবহার, সুষম সারের ব্যবহার, মাটির স্বাস্থ্য রক্ষা। তো এর অঙ্গ হিসাবে কিন্তু আমাদের এই অনুখাদ্যের কথাও ভাবতে হবে। এই অনুখাদ্য যদি অভাব হয় কিন্তু আমাদের ফলনে মার খাবে। যাতে ফলনটাকে ধরে রাখতে পারি তথা ফলনটাকে বৃদ্ধি করতে পারি, তার জন্য কিন্তু সুষম সারের প্রয়োজন এবং তারই অঙ্গ হিসাবে কিন্তু আমাদের অনুখাদ্যের কথাও ভাবতে হবে। আচ্ছা, তো এই অনুখাদ্য নিয়ে আরও পুঙ্খানুপুঙ্খ কথা বলার আগে প্রথমেই জানতে চাইব অনুখাদ্য বিষয়টা কি? অন্য কথা থেকে আমরা বুঝতে পারছি যে গাছ কিছু খাদ্য উপাদান খায় তার পুষ্টি, তার বৃদ্ধি এবং ফলনের জন্য। তার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনটা ছেড়েই দিলাম, সেটা আমাদের প্রকৃতি থেকে গাছ পেয়ে যায়। কিন্তু যেটা নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এই যে 6টা উপাদান এটা গাছ বেশি পরিমাণে লাগে। একটা হচ্ছে মুখ্য প্রধান খাদ্য উপাদান, একটা হচ্ছে গৌণ প্রধান খাদ্য উপাদান, সেটা হচ্ছে ক্যালসিয়াম, সালফার এবং ম্যাগনেসিয়াম। এর বাইরে যেগুলো লাগে যেমন হচ্ছে দস্তা, তারপর হচ্ছে বোরন, তারপর হচ্ছে মলিবডেনাম, তারপর লোহা, তামা, ম্যাঙ্গানিজ, ক্লোরিন, এই যে 7টা খাদ্য উপাদান গাছের পুষ্টি, বৃদ্ধি, ফলনের জন্য খুব অল্প পরিমাণ লাগে। কিন্তু অল্প পরিমাণ লাগে বলেই অনুখাদ্য বলে, কিন্তু অল্প লাগে বলেই যেটা কম গুরুত্বপূর্ণ তা নয়, সমান গুরুত্বপূর্ণ যেমন অন্যান্য খাদ্য উপাদান লাগে। কোনো একটার অভাব কিন্তু অন্যটির দ্বারা পূরণ করা যাবে না, কোনো একটির অভাব অন্যটির দ্বারা পূরণ করা যাবে না। যদি কোনো কারণে জিঙ্কের অভাব হয়, আমার জমিতে প্রচুর ম্যাঙ্গানিজ আছে কিন্তু সেই ম্যাঙ্গানিজ জিঙ্কের ঘাটতি পূরণ করবে না। সেই জিঙ্কের ঘাটতির জন্য জিঙ্কই প্রয়োগ করতে হবে। যদি না প্রয়োগ করা হয় তাহলে গাছের স্বাভাবিক পুষ্টি ব্যাহত হবে এবং ফলন যথারীতি মার খাবে। আচ্ছা, সুতরাং অনুপরিমাণ লাগলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। অবশ্যই। তো এবারে জানতে চাইবো যে এই অনুখাদ্যের অভাবের কারণটা কি? অনুখাদ্যের অভাবের কারণ অনেকগুলি আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আমাদের অধিক ফলনশীল এবং উচ্চ ফলনশীল জাতের ব্যবহার, যেটা খুব বেশি মাত্রায় সার গ্রহণ করতে পারে, এটা একটা কারণ। তাছাড়া যেটা আমাদের জৈব সারের অপ্রতুল, অল্প জৈব সার প্রয়োগ করা হয় বা কোনো ক্ষেত্রে প্রয়োগ করা হয় না। এবং আমরা যে সমস্ত খাদ্য উপাদান প্রয়োগ করি যেমন ডিএপি, 10-26 যাই বলি না কেন, তার মধ্যে কিন্তু কোনো অনুখাদ্য থাকে না। তাহলে বছরের পর বছর আমরা চাষ করছি কিন্তু অনুখাদ্যকে আমরা সেই মতো যোগান দিচ্ছি না, যার জন্য মাটি থেকে দিন দিন অপসারিত হচ্ছে। এটা একটা অন্যতম কারণ যে আমাদের মাটিতে অনুখাদ্যের অভাব হচ্ছে। এছাড়া চাষির অজ্ঞতা, যে এটা লাগে এটা অনেকেই বোঝে না। এবং আমাদের যে সবুজ বিপ্লবের পরে যে সমস্ত জাত আমাদের ব্যবহার করা হয় বেশিরভাগই হচ্ছে সার বেশি গ্রহণ করতে পারে এবং অধিক ফলন দেয়। এটা একটা কারণ। একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে 1 টন ধান যদি তৈরি করতে চায় তাহলে প্রায় 153 গ্রাম মতো লোহা মাটি থেকে তুলে নেয়, প্রায় 15 গ্রাম মতো বোরন তুলে নেয়, 40 গ্রাম মতো দস্তা তুলে নেয়, 675 গ্রাম ম্যাঙ্গানিজ তুলে নেয়। বুঝতে পারছি এই যে এই পরিমাণ যদি তুলতে বছর বছর, কিন্তু আমরা যদি তার পরিবর্তে কিছু না সাপ্লাই করতে পারি, মাটিকে দিতে পারি, তাহলে কিন্তু মাটিতে অটোমেটিক্যালি তার একটা অভাব দেখা দেবে। এই জায়গাতে এই সমস্ত কারণেই কিন্তু আমাদের মাটিতে দিন দিন অভাব পড়েছে। তাছাড়া কিছু মাটি আছে যারা আমরা রাসায়নিক সার প্রয়োগ করার ফলে মাটিকে অম্ল করে ফেলছি। এই অম্ল করার জন্যও কিন্তু গাছ মাটিতে যদি খাবার থাকে তাও নিতে পারবে না। এটাও একটা কারণ যে মাটিতে যদি খাবার থাকে নিতে পারে না, সে অভাবেরই সমান আর কি। আচ্ছা, এই সমস্ত কারণে মাটিতে অনুখাদ্যের অভাব দেখা দিচ্ছে। আচ্ছা, এবারে জানতে চাইবো যে আপনার অভিজ্ঞতায় পশ্চিমবঙ্গের মাটিতে এই অনুখাদ্যের পরিমাণ বা অবস্থানটা ঠিক কীরকম? না, এটা আমার অভিজ্ঞতার বড় কথা নয়। কথা হচ্ছে যে এটা সুখবর যে আগে কিছু কিছু মাটি পরীক্ষার ভিত্তিতে দেখা গেছে যে বিভিন্ন জেলাতে জিঙ্ক অর্থাৎ দস্তা এবং বোরনের অভাব আছে। আর ইদানিং কিছু প্রকল্প নেওয়া হয়েছে, মানে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা আমাদের কৃষি দপ্তর এবং ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সায়েন্স, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সংস্থা, এবং ল্যান্ড ইউজ প্ল্যানিং,
এই যৌথ উদ্যোগে বিভিন্ন জেলার কিন্তু মাটি পরীক্ষা করে তার একটা সয়েল মানে মৃত্তিকার উর্বরতার মানচিত্র তৈরি করছেন। তা সেই মানচিত্রে দেখা যাচ্ছে যে আমাদের অনুখাদ্যের অভাব আছে, অন্যান্য খাদ্য যেমন অভাব আছে তেমনি অনুখাদ্যের অভাব দেখা, বিশেষ করে দস্তা এবং বোরন। মানে দস্তা আর ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের প্রায় 27 থেকে 55% অভাব আছে। 27% যদি 24 পরগনা 24 পরগনা আছে, কিন্তু আবার মালদাতে আছে 55% দস্তার অভাব। বিভিন্ন জেলার স্ট্যাটাস বিভিন্ন, কিন্তু পরিমাণটা মানে যে 27% মাটি যেখানে দস্তা অভাব আছে, আবার সাউথ চব্বিশ পরগনায় বোরনের অভাব আছে 12.5%-এর মতো, কিন্তু বর্ধমানের 96% মাটিতে বোরনের অভাব আছে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে অ্যানালিসিস যদি করা হয় এইসব তথ্যগুলোকে, দেখা যায় প্রতি জেলায় কম বেশি খুব ভালো অ্যামাউন্টে দস্তা এবং বোরনের অভাব আছে। অন্যান্য খাদ্য উপাদানের অভাবটা কিন্তু অত প্রকট নয়, যেমন লোহা, তামা আর যে সমস্ত আছে ম্যাঙ্গানিজ, এরা কোথাও 3%, কোথাও 6%, কোথাও 9% জমিতে অভাব দেখা যাচ্ছে। কিন্তু তার থেকেও যেটা বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে জিঙ্ক এবং বোরনের। এই জন্য আমাদের ভাবতে হবে যে আমাদের মাটিতে যাতে জিঙ্ক আর বোরন ঠিকমতো আসে। পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে বিভিন্ন জেলার যে তথ্য আমাদের কাছে এসেছে হাতে, তাতে দেখা যাচ্ছে বিভিন্ন জেলাতেই বোরন এবং দস্তা উল্লেখযোগ্যভাবে মাটিতে কম আছে। আচ্ছা, তো এই যে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম চিত্র রয়েছে ক্ষেত্রে, তো সেই অভাবটা কিভাবে জানা যাবে যে কোন মাটিতে কতটা কি অভাব রয়েছে? মাটিতে অভাব বলতে যে অনেক ক্ষেত্রে হচ্ছে প্লান্টের অবস্থা থেকে বোঝা যায়, কিন্তু তাদেরকে বলা হয় ইন্ডিকেটর প্লান্ট। মানে ইন্ডিকেটর প্লান্ট মানে নির্দেশক গাছ। যেমন যদি আমার মাটিতে মলিবডেনামের অভাব থাকে, সেক্ষেত্রে যদি আমি ফুলকপি লাগাই, তা সেই ফুলকপির পাতাটা কাস্তের ডগার মতো হয়ে যাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার জমিতে মলিবডেনামের অভাব আছে। তেমনি যদি বোরনের অভাব থাকে, সেখানে যদি আমি ফুলকপি লাগাই, তা সেই ফুলকপিটা ফাঁপা হবে, ঠিকমতো জমাট বাঁধবে না, ঠিকমতো সাদা ভাব আসবে না, তাহলে আমি বুঝতে পারবো যেখানে বোরনের অভাব আছে। তেমনি আবার যদি ধান গাছ লাগাই, তা সেখানে দেখা যাবে যে গাছের বৃদ্ধি কমে যাচ্ছে, ঠিকমতো পাশকাঠি ছাড়ছে না, পাতা হলুদ ভাব আসছে, এবং আস্তে আস্তে এটা ধূসর বাদামি বর্ণ ধান করছে, এবং সেটাকে আমরা বলি ধানের ক্ষয় রোগ। তা এইটা হচ্ছে ধান গাছের ক্ষেত্রে বোঝা যাবে যে এটা জিঙ্কের অভাব কিনা। কিন্তু এই কাজটা কিন্তু খুব কষ্টসাধ্য কাজ, যে গাছের চেহারা দিকে বলা হবে যে কোন অনুখাদ্যের অভাব আছে, কারণ অনেক অনুখাদ্যের আছে যেগুলো আছে একই রকম সিমটম শো করে, তাহলে কোন অনুখাদ্যটা হচ্ছে সেটা বোঝা যাবে না। এই জন্য নির্ভরযোগ্য হচ্ছে যে মাটি পরীক্ষার মাধ্যমে জেনে নেওয়া যে আমাদের মাটিতে কোন অনুখাদ্যের অভাব আছে। সেটা হচ্ছে নির্ভরযোগ্য হচ্ছে পদ্ধতি। যেটা সুখের খবর একটু আগেই বললাম যে আমাদের প্রায় প্রতি জেলাতেই আমাদের তথ্য রেডি হয়ে আছে, এবং সার সমাজের যে পত্রিকা বের হয় সেখানে প্রতি মাসে একটা মানে প্রতি 3 মাস অন্তর বের হচ্ছে, কিন্তু প্রতি জেলাকে ধরে ধরে দেওয়া হচ্ছে, প্রতি সংখ্যায় একটা করে জেলাকে ধরে সেই জেলার অবস্থানটা জানানো হচ্ছে। আচ্ছা, সুতরাং কৃষক বন্ধুরা যদি একটুখানি কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন তাহলেও আশা করি জানা যাবে যে আমাদের জেলার অবস্থা কেমন, এবং স্পেসিফিক কোন ব্লকে বেশি আছে সেটাও আমরা কিন্তু ওই তথ্য থেকে বলে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, এবারে জানতে চাইবো যে অনুখাদ্যর প্রয়োগে ধানের ফলন বৃদ্ধি কি নির্ভর করে? হ্যাঁ, অবশ্যই। কারণ আগে তো বললাম যে কোনো একটা খাদ্য উপাদান অভাব হলে সে তার জন্য কিন্তু ফলন ব্যাহত হবে, ফলন মার খাবে। এই জন্য যদি কোনো জিনিসের অভাব থাকে, তাকে যদি আমি প্রয়োগ করি, তাহলে তার ফলন বৃদ্ধি পাবে। তেমনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, বিভিন্ন সরকারি খামার, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই যারা আছেন রিসার্চ করছেন, তারা কিন্তু এইসব অনুখাদ্য নিয়ে পরীক্ষা করে দেখছেন যে বিশেষ করে জিঙ্ক আর বোরন যেটা বললাম অভাব বেশি আছে, সেই জিঙ্ক আর বোরন যদি জিঙ্কের ক্ষেত্রে 20 থেকে 25 কেজি প্রতি হেক্টর জমিতে প্রয়োগ করে, এবং বোরনের ক্ষেত্রে বোরাক্স 10 থেকে 15 কেজি, 10 থেকে 10.5 কেজি এই হারে যদি আমরা প্রতি হেক্টরে আমরা জমিতে প্রয়োগ করি, তাহলে দেখা যাবে যে 3 থেকে 6 কুইন্টাল ফলন কিন্তু প্রতি হেক্টরে বেড়েছে। এবং এটা বোঝা যাবে তখনই যদি আমরা মাটি পরীক্ষায় জানতে পারি যে অভাবটা আছে। মাটিতে অভাব নাই, অথচ আমি প্রয়োগ করলাম, তাতে আমি কিন্তু ভালো বোঝা যাবে না যে তার ফলনটা বৃদ্ধি হলো কি না হলো, বরং বেশি হয়ে গেলে ক্ষতি আছে, মানে বিষক্রিয়া হতে পারে। কারণ অনুখাদ্য বললাম অনুপরিমাণ লাগে, কিন্তু লাগবে, আর বেশি হলেও ক্ষতি আছে। এই জন্য যে মাটিতে ডেফিসিয়েন্ট আছে অর্থাৎ কম আছে, সেখানে যদি আমি প্রয়োগ করে পরীক্ষা নিরীক্ষা করি, দেখা যাবে যে 3 থেকে 6 কুইন্টাল আমার ফলন কিন্তু প্রতি হেক্টরে বাড়ছে। এই জন্য অনুখাদ্য প্রয়োগের মধ্যে ফলন যে বেড়েছে তার পরীক্ষা নিরীক্ষার মধ্যে জানা গেছে। আচ্ছা, তো কখন কোন অনুখাদ্য কতটা পরিমাণে প্রয়োগ করতে হবে সেই সম্পর্কে যদি একটু ধারণা দেন। হ্যাঁ, অনুখাদ্য প্রয়োগের পদ্ধতি সাধারণত দুটো। একটা হচ্ছে পাতায় স্প্রে করা হয়, মানে পাতায় ছিটানো মেশিনের সাহায্যে, আর একটা হচ্ছে মাটিতে প্রয়োগ করা। আচ্ছা,
তো মাটিতে প্রয়োগ করার একটা সাবধানতা আছে, যে যদি মাটিতে আমার ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে আমি প্রয়োগ করব। প্রতি একবার দেওয়ার পরে 3 থেকে 4টে ফসল আর দেবো না, কারণ মাটিতে বারবার প্রয়োগ করা সুপারিশ করা হয় না। একবার প্রয়োগ করলাম, তার থেকে 3 থেকে 4টে ফসল তুলে নেওয়ার পরে দরকার পড়লে আবার মাটিতে প্রয়োগ করব। কিন্তু পাতার ক্ষেত্রে আমি প্রতি ফসলেই প্রয়োগ করতে পারি। এই জন্য সেক্ষেত্রে কিন্তু আমার গাছটার উপর দিয়ে যাবে, যদি সিমটম মনে হয় যে না এখানে আমার অভাব আছে মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি প্রয়োগ করতে পারি। তা পাতায় প্রয়োগ করতে হলে 2বার প্রয়োগ করতে হয়, একটা হচ্ছে 20 থেকে 22 দিনের মাথায়, আর একটা হচ্ছে আরও 25-30 দিন পরে, অর্থাৎ 45 দিনের মাথায়। এই 2বার স্প্রে করতে হয়। সেক্ষেত্রে বাজারে গ্রেড 1 গ্রেড 2 জিঙ্ক কপার মলিবডেনামের যে জিঙ্ক বোরন মলিবডেনামের যে আছে মিশ্রণ, সেই মিশ্রণটাকে 20 গ্রাম প্রতি লিটার জলে গুলি দিয়ে স্প্রে করি। ওই একবার হচ্ছে 20 থেকে 25 দিনের মাথায়, একবার হচ্ছে ওই 40 থেকে 45 দিনের মাথায়। তাহলে কিন্তু পাতায় স্প্রে করা হয়ে গেল। আর জমিতে যদি প্রয়োগ করি, তার সেক্ষেত্রে 2টি গ্রেড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমাদের কৃষি দপ্তর বার করেছে 2টি গ্রেড। সেটা হচ্ছে ওই জিঙ্ক বোরন অ্যান্ড কপার, এই 3টে সম্বলিত একটা আছে, সব মাটিতেই প্রয়োগ করা যাবে। এটা হচ্ছে 15 কেজি প্রতি হেক্টর জমিতে প্রয়োগ করতে হবে, অর্থাৎ বিঘেতে প্রায় 2 কেজি করে। তা কিছু গোবর সারের সঙ্গে মিশিয়ে, সেটা হচ্ছে কিছু গোবর সার মিশিয়ে মূল জমিতে আমরা ছড়িয়ে দেবো। সেটা হচ্ছে যখন চাপান সার দেবো, প্রথম চাপান দেবো নাইট্রোজেনের সঙ্গে, সেক্ষেত্রে তার সঙ্গে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। আচ্ছা আচ্ছা, এই অনুখাদ্য প্রয়োগের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? হ্যাঁ, এটা খুবই ভাববার বিষয়। যে প্রথমেই বললাম যে অনুখাদ্য অল্প পরিমাণ লাগে, কিন্তু বেশি হলে ক্ষতি আছে। এই জন্য এটা দিয়ে ভাবতে হবে যে আমার মাটিতে অনুখাদ্য সত্যি হওয়া আছে কিনা, থাকলে কোনো অনুখাদ্য আছে সেই পরিমাণ নির্দিষ্ট পরিমাণে প্রয়োগ করতে হবে, এটা দেখতে হবে। এবং আমাদের সুপারিশ হচ্ছে যে পাতায় প্রয়োগ করা বেশি ভালো মাটি থেকে। যদি খারিফে এবং রবিতে দুটোতেই চাষ করি, সেক্ষেত্রে আমার খারিফ বাদ দিয়ে রবি ফসলে প্রয়োগ করা বেশি লাভজনক। এই সমস্ত সতর্কতা। এবং যেখানে আমি কিনবো সেটা যেন সরকারি প্রতিষ্ঠান বা কোনো লাইসেন্স প্রাপ্ত দোকান হয়, যেন আমি বাজে মাল কিনে নিয়ে আসি, সেটা চাষি ভাইকে লক্ষ্য করতে হবে। এবং সেটা যেন তার রসিদ অর্থাৎ ক্যাশ মেমো নিয়েই মালটা কিনেন, এবং পরিমাণ মতো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ডোজে যেন প্রয়োগ করেন, এটা মাথায় রাখতে হবে। আর একটা কথা হচ্ছে যে পিএইচ এর মাত্রাটা কিন্তু ভাবতে হবে, যে সলিউশনটা তৈরি করছি অনুখাদ্যের, সেটা যেন 5-এর নিচে নেমে না যায়। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা খুব সুন্দরভাবে জানলাম যে ধান চাষের ক্ষেত্রে অনুখাদ্যের ব্যবহার কীরকম হওয়া উচিত, অর্থাৎ অনুপরিমাণে প্রয়োজন। এই অনুখাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মাটির স্বাস্থ্যকে চিনে নিন এবং মাটির স্বাস্থ্য সমৃদ্ধিতে আপনারা এগিয়ে আসুন, সেটাই আমরা চাইব। আমের আম আটিরও দাম। আচ্ছা বাচ্চারা, তোমরা এটার একটা উদাহরণ দাও তো। মাস্টার মশাই, আমার বাবা একটা ক্ষেতে 2টো ফসল ফলায়, এইটাই তো হলো আমের আম আটিরও দাম। আচ্ছা, তুমি কার ছেলে? আমি হরিয়া চাষির ছেলে। কৃষকদের পাঠশালায় শেখা কথা গ্রহণ করো। গমের মতো মুখ্য ফসলের সাথে ছোলা, মসুর, মটর, তিল বা সূর্যমুখী ইত্যাদি লাগাও, আর দ্বিগুণ মুনাফা কামাও। এনএফএসএম এর সহায়তার আলো প্রত্যেকটা ক্ষেতের জন্য ভালো। কৃষি দর্শন মানে কৃষির নানান জানা অজানা দিক নিয়ে আলোচনা করা। আলোচনার জন্য আমাদের সঙ্গে থাকেন বিশেষজ্ঞরা। আজ উপস্থিত আছেন ডক্টর মিঠুন সাহা, সহ কৃষি অধিকর্তা, রানীনগর 2, মুর্শিদাবাদ। যে বিষয়টার উপরে আমরা আজ আলোকপাত করব সেটা হলো হাইব্রিড ধান চাষ। বিশদে জানব আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে। নমস্কার। নমস্কার। প্রথমেই যারা আমরা জানি না তাদের আপনি বলুন যে হাইব্রিড ধান চাষ বলতে কি বুঝবো? হাইব্রিড ধান চাষ বলতে গেলে প্রথমে কৃষক বন্ধুদের বলি যে আমাদের উত্তরোত্তর দেখা যাচ্ছে যে এলাকা কমে যাচ্ছে, চাষের এলাকা কমে যাচ্ছে, কিন্তু জনসংখ্যা বাড়তে আছে। সেক্ষেত্রে আমার ওই জনসংখ্যাকে খাওয়ানোর জন্য অল্প জমি থেকে ফলন বাড়ানো মূল লক্ষ্য। সেক্ষেত্রে আমরা যে ধানগুলো চাষ করি সেগুলো তো হয় উচ্চ ফলনশীল জাত, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের স্থানীয় জাত। কিন্তু হাইব্রিড জাত হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে উদ্ভাবিত এক ধরনের ধানের নতুন ধরনের জাত, যেগুলির ফলন দেওয়ার ক্ষমতা আমাদের যেগুলো সচরাচর যেগুলো উচ্চ ফলনশীল জাত বা স্থানীয় জাতের থেকে অনেক বেশি। এবং এক্ষেত্রে ধানের গুণগত মানও কোনো অংশে আমাদের যেগুলো স্থানীয় জাতের থেকে কম নয়। এবং আরেকটি ব্যাপার মাথায় রাখতে হবে যে এই জাতগুলির ক্ষেত্রে আমরা যেমন ভালো ফলন পেতে পারি, তার সাথে সাথে এদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানে পোকার থেকে আক্রমণের বাঁচার ক্ষমতা অন্যান্য উচ্চ ফলনশীল জাতের থেকে অনেকাংশে বেশি লক্ষ্য করা গিয়েছে। হাইব্রিড ধান চাষের সুবিধাগুলো কি এগুলোই, না অন্য আরও কিছু আছে? এবং মানে আপনি যদি বছরে আপনার যখন ফসল কেটে নিলেন, তারপরে যখন হিসাব করতে যাবেন, তখন দেখা যাবে স্বাভাবিকভাবেই এটা যেহেতু বেশি ফলন দিচ্ছে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সেখানে গিয়ে খরচও অনেকাংশে কমে যাবে। অর্থাৎ
মানে মোট লাভ বেড়ে যাবে, খরচ কমবে বলবো না, মোট লাভ বেড়ে যাবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সাহেব অর্থনৈতিকভাবে হাইব্রিড ধান চাষ অনেকখানি কৃষক বন্ধুদের কাছে উপকারী বলে পরিগণিত হয়েছে। কিন্তু এখনো পশ্চিমবঙ্গে যেটা আমরা দেখি যে স্থানীয় জাতগুলো নিয়েই বেশি মাতামাতি, কেন এই হাইব্রিড জাত এত জনপ্রিয়তা পায়নি? হাইব্রিড জাতের ক্ষেত্রে মূল যে সমস্যা, কৃষক বন্ধুদের একটা প্রচলিত ধারণাও রয়েছে যে হাইব্রিড ধানের ভাত একটু মানে আমাদের যেমন খাদ্যাভ্যাস ঝরঝরে ভাত আমরা খেতে পছন্দ করি, হাইব্রিড ধানের থেকে যে চাল সেখান থেকে ভাত করলে হয়তো অতখানি ঝরঝরে ভাত হয় না, একটু আঠালো হবে। কিন্তু এটা কৃষক বন্ধুদের জ্ঞাতার্থে বলে রাখি বা আপনাদের সকলের জানার জন্য যে এই ধান যদি আমরা কিছুদিন গুদামজাত করে রেখে একটু পুরনো হয়ে গেলে কিন্তু আমরা যেরকম ভাত খাই সেরকমই ঝরঝরে ভাত হবে, সেরকমই ঝরঝরে ভাত হবে, স্বাদের কোনো তফাৎ থাকবে না। আর একটা হচ্ছে যে বড় মরশুমে যখন আমরা এই হাইব্রিড ধান লাগাতে যাই তখন অনেক সময় একটু দেরি হওয়ার দরুন পাতাতে অনেক সময় মানে রোগ দেখা যায়, পাতা হলুদ হয়ে যায়, এইগুলো আমরা হাইব্রিড ধানের ক্ষেত্রে সমস্যা। আর একটা হচ্ছে কৃষক বন্ধুদের বারবার বলেও আমরা প্রযুক্তিবিদরা তেমনভাবে এখনো জানিয়ে উঠতে পারিনি তাদেরকে যে হাইব্রিড ধানের কিন্তু চারা যখন রোপণ করব একটি বা দুটি চারা রোপণ করব। আমরা সচরাচর একটা গুছিতে প্রায় 4টে 5টা বা 3টে এরকম রোপণ করি, কিন্তু হাইব্রিড ধানের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে চারা কিন্তু দুটোর বেশি, একটা হলে খুব ভালো হয় আর ম্যাক্সিমাম আমরা দুটো রোপণ করতে হবে, তার বেশি রোপণ করলে কিন্তু ফলন ভালো পাবো না। এইগুলো কিন্তু লক্ষণীয় বিষয়। এবং সারের মাত্রাটাও নির্দিষ্ট, যে মাত্রা বলা হবে সেই নির্দিষ্ট মাত্রাতেই সার প্রয়োগ করতে হবে। কি কি জাত আছে? হাইব্রিড জাত অনেকগুলি বেরিয়েছে, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের গবেষণা শাখা থেকে অনেকগুলি জাতি বেরিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের উপযোগী যেগুলো খুব বহুল প্রচলিত হতে পারে এবং এই আবহাওয়ার পক্ষে উপকারী হতে পারে, যেমন একটি রয়েছে প্রো-অ্যাগ্রো 644, প্রো-অ্যাগ্রো 6201, KRH2, সুরুচি, CNRH2, এইটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে বেরিয়েছে। এবং এই ধানগুলোর কিন্তু ফলন দেওয়ার ক্ষমতা অনেক বেশি সাধারণ জাতের থেকে, প্রায় দেখা গেছে এক একটা 7.5 বিঘায় জমিতে এরা 6 টন পর্যন্ত ফলন দেয়, তাহলে 6 টন মানে 6000 কেজি, সেক্ষেত্রে দাঁড়িয়ে ফলন দেওয়ার ক্ষমতাও বেশি। এবং এদের ধানও কিন্তু লম্বা এবং সরু, আমরা যেটা পছন্দ করি। আর রোগ প্রতিরোধ ক্ষমতার কথা বলতে গেলে ঝলসা বা বাদামি চিচের রোগ এগুলো কিছুটা প্রতিরোধক্ষম। অর্থাৎ তাহলে যে কৃষক বন্ধু এই হাইব্রিড ধান চাষ করবেন তার ক্ষেত্রে তো আমরা মানে আপনার আলোচনা থেকে বুঝতে পারছি যে সে তো উৎপাদনের ক্ষেত্রে তার কোনো কমতি হবে না, প্রচুর ফলন পাবে। প্রচুর ফলন কৃষক বন্ধুদের ক্ষেত্রে সেক্ষেত্রে একটি মানে নিজের পুরনো ধারণা থেকে বেরোতে হবে যে এই হাইব্রিড বীজ কিন্তু সংরক্ষণ করে পরের বছর আর লাগানো যায় না। যেহেতু বীজের প্রসঙ্গ হলো, একটু বীজতলার সম্পর্কে জানবো এবং বীজের হারটা কি। আচ্ছা, এটা বলি যে প্রথমেই আলোচনার ক্ষেত্রে প্রথমেই যে কথাটা উঠে এসেছে যে আমরা দেখুন প্রত্যেক গুছিতে একটা বা দুটো চারা লাগাচ্ছি, তাই আমাদের সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের তো বীজের পরিমাণ অনেক কম লাগবে। কেন এটা? কারণ হচ্ছে যে হাইব্রিডের যদি আমরা একটা গাছকে তার প্রয়োজনীয় জায়গা মানে জমিতে জায়গা এবং খাদ্য, হাওয়া বাতাস, জল ঠিকঠাক দিতে পারি, আর গুছি করার সংখ্যা অনেক বেশি। এই জন্য আমরা মোটামুটি বলে থাকি আমার যদি মানে 1 বিঘা জমিতে কথা মাত্র 2 থেকে 2.5 কেজি বীজ দিলেই কিন্তু হয়ে যাবে। সেখানে আমরা 1 বিঘা জমিতে কৃষক বন্ধুরা দেখা গেছে প্রায় 10 কেজি পর্যন্ত বীজ ব্যবহার করেন, 10 কেজি। আর সেখানে আমরা 2 থেকে 2.5 কেজি বীজ হলেই হাইব্রিডে হয়ে যাচ্ছে। এবং মাত্র 2 কাঠা বীজতলা করলে আমরা মোটামুটি 1 বিঘা জমির জন্য যে প্রয়োজনীয় আমাদের চারা সেটা আমরা ওই জমি থেকে পেয়ে যাব, ওই বীজতলা থেকে। লাগানোর পদ্ধতি বীজতলার পদ্ধতির ক্ষেত্রে বলি যে আমি বললাম যে 2 কাঠা বীজতলা আপনার ক্ষেত্রে সাফিসিয়েন্ট আপনার 1 বিঘা জমির জন্য। আর তার সঙ্গে আপনাকে যোগ করতে হবে প্রায় 1.5 কেজি, মানে জমিতে যে একটা বীজতলা তো সার দেওয়ার ব্যাপার থাকে, 1.5 কেজি মতন প্রতি 1000 বর্গমিটার 1.5 কেজি ইউরিয়া সার দেবেন, 4 কেজি মতন সিঙ্গেল সুপার ফসফেট সার এবং 1 কেজি মতন পটাশ দিয়ে দিতে হবে। দিয়ে আপনি বীজটা ছড়াবেন, পাতলা করে ছড়াবেন অবশ্যই। কৃষক বন্ধুদের কথাটা বারবার মনে রাখবেন, পাতলা করে ছড়াবেন এবং বীজ শোধন অবশ্যই। এখানে আমরা আগেই জানতাম কার্বেন্ডাজিম 50% 2 গ্রাম প্রতি কেজি বীজের জন্য, অথবা নতুন একটি ওষুধ হয়েছে ট্রাইসাইক্লোজল, এটা আমরা দিতে পারি মাত্র খুবই কম, 1/2 গ্রাম দিলেই হয়, অর্থাৎ আমার 2 কেজি বীজের জন্য 1 গ্রাম দিলেই চলে। সেক্ষেত্রে এটা আমরা দিয়ে বীজ শোধন করে বীজ তলায় আমরা বীজ ছড়িয়ে দেব এবং তার পরবর্তীকালে মোটামুটি 10 থেকে 15 দিন যখন বয়স হয় তখন একটা ইউরিয়া চাপান দিতে পারি, অবশ্যই গাছের অর্থাৎ বীজতলাগুলোর স্বাস্থ্য দেখে। আর যদি বীজতলায় পাতা হলুদ হওয়া এদের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই পরামর্শ ভিত্তিক একটি ওষুধ প্রয়োগ করতে হবে। আপনি যা দিয়ে বীজ শোধন করেছেন সেগুলো আপনি ব্যবহার করতে পারেন একই হারে, অর্থাৎ ট্রাইসাইক্লোজল
হাফ গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনি বীজতলা দিতে পারেন হলুদ হয়ে গেলে। আর মোটামুটি আমাদের আগামী খরিফ মরশুমের জন্য বলার যে খরিফ মরশুমে আমরা 20 থেকে 25 দিন, মানে 25 দিনের যখন বীজতলা থেকে আমরা চারাটা তুলে মূল জমিতে রোপণ করতে পারি। আচ্ছা, এবারে চারাগুলো লাগানো কিভাবে করতে হবে? চারাগুলো লাগানোর ক্ষেত্রে দেখুন, আমরা আমন ধানে যা সার দিই এমনি ধান চাষের ক্ষেত্রে তো খরিফ বর্ষার ধানে তার থেকে খুব অল্প পরিমাণ বেশি সার দেওয়ার সুপারিশ করা হচ্ছে। অল্প পরিমাণ বেশি মানে হচ্ছে 1 বিঘা যদি হিসাব বলি কৃষক বন্ধুদের জন্য, মোট লাগবে 24 কেজি ইউরিয়া, 33 কেজি, 33 মানে 35 কেজি ধরে নেওয়া যেতে পারে সিঙ্গেল সুপার ফসফেট, এবং 10 কেজি মতন পটাশ। এই যে মোট সারটা বললাম তার মধ্যে সম্পূর্ণ ফসফেট সার, তার সঙ্গে 5-6 কিলো পটাশ এবং ইউরিয়ার 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 24 কিলো ইউরিয়া বলেছি, তাহলে 8 কিলো ইউরিয়া মূল সার হিসাবে প্রথমেই দিয়ে দেবো, দিয়ে জমি তৈরি করব। আর অবশ্যই যতখানি পারবো জৈব সারের কিন্তু ব্যবহার করব। জৈব সার বলতে গেলে আপনাদের সকলের পরিচিত, বর্ষার ধানে অনেকেই করে থাকেন, ধনচে চাষ করি সবুজ সারের জন্য, ধনচে করতে পারি। আমরা যদি না পারি গোবর সার দেব, কেঁচো সার দিতে পারি, মানে আবর্জনা বা সবজি, বাড়ির সবজি পচিয়ে কম্পোস্ট সার দিতে পারি, আমরা জীবাণু সার রয়েছে জীবাণু সার দিতে পারি, এগুলো ব্যবহার করব। একটা নির্দিষ্ট মাপ আপনি বলে দিচ্ছেন, তার থেকে কৃষক বন্ধুরা কিন্তু অনেক সময় বেশি দিয়ে ফেলেন, যেটা আপনি বলছিলেন, সেটাতে তো অনেক ক্ষতি হয়। দেখুন, ক্ষতি তো আপনার প্রাথমিক ক্ষতি বলতে গেলে প্রথম যে ক্ষতিটা সেটা হচ্ছে যে আমাদের আর্থিক ক্ষতি, আর দ্বিতীয় ক্ষতি আমাদের আজকে প্রতিদিন পেপার খবরের কাগজ খুললে আমাদের প্রত্যেকদিন দেখতে পাচ্ছি একটা কথা খুব প্রচলিত, যে হচ্ছে পরিবেশ দূষণ আর গ্লোবাল ওয়ার্মিং। আমরা যদিও কৃষি হয়তো মনে হয় যে এর সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু বিরাট, এই যে সার আমরা এত ব্যবহার করতে থাকি, বেশি মাত্রায় ব্যবহার করতে থাকি, প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করতে থাকি, তাহলে কিন্তু মাটি তার সাধারণ উর্বরতা শক্তি হারাবে আমাদের। এবং এর সঙ্গে কিন্তু যেগুলো শব্দ ব্যবহার করলাম, পরিবেশ দূষণ, বিশ্বায়ন, এগুলোরও কিন্তু মানে গ্লোবাল ওয়ার্মিং, এগুলোর ক্ষেত্রে মানে সম্পর্ক রয়েছে। তাই এগুলো কিন্তু আমরা অবশ্যই সবসময় যেটুকু প্রয়োজন সেটুকু ব্যবহার করব, এবং অবশ্যই জৈব সারের দিকে যেতে হবে। এবারে যেটা বলুন যে লাগানোর পরের যত্নটা কি নিতে হবে, পরিচর্যা? লাগানোর ক্ষেত্রে আপনারা যেটা বলছিলাম, লাগানোর ক্ষেত্রে 6 ইঞ্চি 6 ইঞ্চি দূরে লাগাবো বর্গাকারে, এবং পরবর্তী পরিচর্যা বলতে গেলে আমরা ইউরিয়াটা 3 ভাগের 1 ভাগ দিয়েছি, তারপর আরও 2 ভাগ রয়ে গেছে, কিন্তু এই 2 ভাগ আমরা 2 বারে দেব, একবার মোটামুটি 20-25 দিন বয়স হলে, আর একবার 40-45 দিন বয়স হলে। আর কৃষক বন্ধুরা একটা কথা অবশ্যই মনে রাখুন, যে আমরা যখন ইউরিয়া প্রয়োগ করে থাকি তখন জমিতে অনেক সময় জল থাকে বা না থাকে এর উপরে দৃষ্টি দিই না, কিন্তু অবশ্যই ইউরিয়া যখন প্রয়োগ করব প্রথম চাপানটা অন্তত, তখন জমিতে জল থাকা চলবে না। আর একবার বলি, জমিতে জল থাকা চলবে না, তাহলে কিন্তু ইউরিয়া যতখানি কার্যকরিতা আমরা চাইছি ততখানি পাবো না। এবং ইউরিয়া দেওয়ার পরে একবার ঘেটে দিতে হবে, কৃষক বন্ধুদের ভাষায় ঘেটে দেওয়া মানে ওই ইউরিয়াকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে, এবং তার 48 ঘন্টার পরে আমরা জমিতে জল দেব। আর শেষ ইউরিয়া যখন দেবো তার সঙ্গে পটাশ, বাকি 3-4 কিলো পটাশ দেব। তখন আবার নতুন করে না দিলেও হয়, তখন ঘেটে দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু প্রথম ইউরিয়া দেওয়ার সময় ঘেটে দেওয়ার প্রয়োজন রয়েছে। আর ম্যাডাম যেটা বললেন যে আর পরিচর্যা, আর একটা পরিচর্যা দেখা যাচ্ছে যে আমরা একটু দূরে দূরে 6 ইঞ্চি 6 ইঞ্চি দূরে ধান লাগিয়েছি, আগাছার একটা উপদ্রব অনেক সময় হয়, বিশেষ করে এই বর্ষার মরশুমে আগাছার উপদ্রব হয়। সেক্ষেত্রে আমাদের খুব পরিচিত যে আগাছানাশকটি রয়েছে বিটাক্লোর, এই বিটাক্লোর আমরা দিতে পারি 1 বিঘাতে, বিঘার হিসাবেই বলছি, 400 মিলিলিটার, অর্থাৎ হাফ লিটারেরও কম লাগবে এই ওষুধ মোটামুটি 7 থেকে 8 ড্রাম, মানে 700 থেকে 800 লিটার জলের সঙ্গে ব্যবহার করতে পারি। আর কিছু নতুন ওষুধ উঠেছে, তার প্রযুক্তিগত নামটা আমি বলে দিচ্ছি, যেমন পাইরাজো সালফিউরন ইথাইল, এটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। পাইরাজো সালফিউরনটা আমরা দিতে পারি। এই পাইরাজো সালফিউরন আমাদের ডোজ খুবই কম, 1 বিঘা জমির জন্য মাত্র 20 গ্রাম। অর্থাৎ আমাদের এখন যে মূল সমস্যা, আমরা জমিতে শ্রমিক পাচ্ছি না আগাছা নিরান দেওয়ার জন্য, সেক্ষেত্রে আমরা পাইরাজো সালফিউরনটা ব্যবহার করতে পারি 20 গ্রাম, অর্থাৎ আপনার 7 থেকে 8 লিটার জল, অর্থাৎ 70 থেকে 80 লিটার জল, আর ওষুধ মাত্র 20 গ্রাম, খুবই কম, এবং অর্থনৈতিকভাবে অবশ্যই লাভজনক। দুটো প্রধান জিনিস আমি খুব সংক্ষেপে আপনার কাছে জানবো, রোগ এবং কীটশত্রু কি কি আসে হাইব্রিড ধানের ক্ষেত্রে এবং তার নিয়ন্ত্রণ। বলতে ঝলসা বা আমাদের বাদামি চিটে, এইগুলো মূলত রোগ। সেই রোগের ক্ষেত্রে এমনি ধানের ক্ষেত্রে আমরা যা ব্যবহার করে থাকি সেই ওষুধগুলি ব্যবহার করব। এক্ষেত্রে 2-1টি ওষুধের নাম কৃষক বন্ধুরা আপনারা শুধু হাইব্রিড ধান না, সাধারণ ধানের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। বাদামি চিটে রোগ বা ঝলসা বা বাদামি দাগ, এইগুলোই মূলত বর্ষার ধানের রোগ। তো বাদামি দাগ বা আমার যদি ঝলসা রোগ হয়,
সেক্ষেত্রে ট্রাইসাইক্লোজল, যে ওষুধটার নাম পূর্বেও বলেছি, 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে ব্যবহার করতে পারি। আরও উঠেছে আইসোপ্রোথিউলান, যেটা আমরা 1 মিলিলিটার প্রতি লিটার জলে ব্যবহার করতে পারি। আর একটা হয় খোলা পচা। খোলা পচা রোগের ক্ষেত্রে ভ্যালিডামাইসিন 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে ব্যবহার করতে পারি। এই যে রোগগুলো, এইগুলো সবগুলোই কিন্তু আমরা বললাম অজৈব ওষুধের কথা, কিন্তু আমরা যদি জৈবের কথা ভাবি, তার ট্রাইকোডার্মা ভিরিডি যদি আমরা প্রথমেই ব্যবহার করি জমিতে জৈব সারের সঙ্গে, তাহলেও কিন্তু অনেকখানি সুফল পাওয়া যায়। এবার পোকার কথায়, পোকা মূলত কৃষক বন্ধুদের প্রতিনিয়ত আমরা যে সমস্যার কথা শুনি, একটা মাজরা পোকা। মাজরা পোকা কিন্তু ভাবতে হবে যে মাজরা পোকাটা আপনার কাছে আপনার জমিতে ক্ষতি করছে, তার কি অর্থনৈতিক যে ক্ষতি, তার অর্থনৈতিক সীমা অতিক্রম করেছে কিনা। লাগলেই ওষুধ দিতে হবে এরকম কোনো ব্যাপার নয়, কারণ দেখা যায় যে মাজরা পোকা অর্থনৈতিক সীমা অতিক্রম না করে ওষুধ ব্যবহার করলে সেটা অর্থনৈতিকভাবে সাশ্রয়কর বা লাভজনক হয় না। তাই তার জন্য দুটো একটা ওষুধ বলে রাখি আপনাদের। এর জন্য আপনি অ্যাডমায়ার নামে একটা ওষুধ রয়েছে, অ্যাডমায়ার ব্যবহার করতে পারেন, সেটা 2 থেকে 3 গ্রাম 10 লিটার জলে গুলে। আপনারা এছাড়াও অ্যাসিফেট 7.5 গ্রাম 10 লিটার জলে গুলে ব্যবহার করতে পারেন। আর বাদামি শোষক পোকার ক্ষেত্রে যে অঞ্চলে বাদামি শোষক পোকার ইতিহাস রয়েছে, আগেও হয়েছিল, সেক্ষেত্রে একটা কথা বলা হয় যে স্কিপ রো প্ল্যান্টিং, অর্থাৎ বাংলায় বললে যে লাইন ছাড় দিতে হবে। ধান সারিতে যখন বুনবো অন্তত 8 রোয়ের পরে 8টা লাইনের পরে 1 লাইন ফাঁকা দিলে কিন্তু বাদামি শোষক পোকা অনেকখানি প্রতিরোধ করা যায়। এছাড়াও 2-1টা ওষুধ, ডাইক্লোরোভস জাতীয় ওষুধ বা আগের যে ওষুধগুলো বললাম সেগুলো ব্যবহার করতে পারি। আর শীষকাটা লাদা পোকা বর্তমানে একটা খুব উল্লেখযোগ্য কীটশত্রু। এক্ষেত্রে অ্যাসিফেট প্লাস ফেনভেলারেট, এই 2টি ওষুধ বেরিয়েছে নতুন। এই ওষুধটা আমরা মোটামুটি 1/2 ml প্রতি লিটার জলে গুলে বা 1/2 থেকে 1 ml আমরা ব্যবহার করতে পারি। ধন্যবাদ ডক্টর মিঠুন সাহাকে। খুব স্বল্প সময়ের মধ্যে একটা চমৎকার আলোচনা উনি উপহার দিয়েছেন কৃষক বন্ধুদের জন্য। মোটামুটি অনেক কথাই উনি বলে দিয়েছেন, বাকিটা আপনাদের একটু এগিয়ে আসতে হবে। অর্থাৎ একটু সচেতন হতে হবে যে নতুন যে জাতগুলোর কথা উনি বললেন হাইব্রিড ধানের ক্ষেত্রে, সেগুলোর ব্যাপারে আপনারা যদি একটু বিস্তারিতভাবে জেনে নেন বিশেষজ্ঞের কাছ থেকে, তাহলে আপনাদের উপকারী হবে। স্থানীয় যে পদ্ধতিগুলো করছেন বা স্থানীয় যে জাতগুলো নিয়ে ধানের আপনারা ব্যস্ত আছেন, সেগুলোর পাশাপাশি যদি এই নতুন ধানের জাতগুলোকে আপনারা একটু আঁকড়ে ধরেন, তাহলে ক্ষতি হবে না, বরঞ্চ লাভের মুখ দেখবেনই। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।